রাজনীতির মাঠে আপোষের নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যখনই বসার সুযোগ পেয়েছেন কাজ করেছেন দেশ এবং জাতির কল্যাণে। শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতে রেখেছেন নিজের স্বাক্ষর। রাজনীতি করি তো দেশের ভালোর জন্য, দেশের মানুষের কল্যাণ করার জন্য। 1991 9 বছর পর আমরা কিন্তু দেশে গণতন্ত্র এনেছি। 1991 সালে প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই উচ্চশিক্ষার নতুন দিগন্ত খুলে দেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1992 সালে তার উদ্যোগেই পাশ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন। দেশের উচ্চশিক্ষায় প্রথম চালু হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। বঞ্চিত, অবহেলিত ও ঝরে পড়াদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে 1992 সালে আইন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। বেগম খালেদা জিয়ার সময়ই 1993 সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। প্রাথমিকের মান উন্নয়নে প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন তৎকালীন প্রধানমন্ত্রী। প্রকল্পটি ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও স্কুলে ফিরে আসার সুযোগ করে দেয়। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। নারী শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় উচ্চ মাধ্যমিকে ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার পাশাপাশি বিদ্যালয়মুখী করতে চালু করা হয় উপবৃত্তি। তার সময় দেশে 2টি গার্লস ক্যাডেট কলেজ স্থাপন করা হয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে। প্রাথমিক শিক্ষার গুরুত্ব বিবেচনায় 2001-6 মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে এ বিভাগকে নিজের অধীনে রাখেন তিনি। 2002 সালে 19 জানুয়ারি তারিখকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করেন তিনি। শিক্ষা খাতে বেগম খালেদা জিয়ার উদ্যোগের সুফলও মেলে। 1991 সালে ক্ষমতা গ্রহণের সময় দেশে সাক্ষরতার হার 30% থেকে তার তৃতীয় মেয়াদ শেষে তা বেড়ে দাঁড়ায় 70%। 1991 নভেম্বরে তার নেতৃত্বেই উপজেলা পদ্ধতি বিলুপ্ত করে স্থানীয় সরকার বিভাগ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার রক্ষায় সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় ভেঙে 1994 সালের 5 মে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের এই বিপদের দিনে দেশকে বিপদ থেকে বাঁচাতে হবে। অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে 1993 সালে গঠন করেন বেসরকারীকরণ বোর্ড, যা পরবর্তীতে বেসরকারীকরণ কমিশনের রূপ নেয়। বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রথম দফায় ক্ষমতায় এসে যুগোপযোগী করেন ব্যাংক কোম্পানি আইন। পুঁজিবাজারে শৃঙ্খলা ও নজরদারি নিশ্চিতে 1993 সালে গঠন করেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। রাজস্ব আহরণ বাড়াতে 1991 সালে মূল্য সংযোজন কর ভ্যাট প্রবর্তন করা হয়। বর্তমানে ভ্যাটই সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস। তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে 2001 সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিতে বেগম জিয়া গঠন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৈশ্বিক বাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধিতে 2001 সালে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় ভেঙে গঠন করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পুলিশ বাহিনীকেও বলবো, এই কথায় কথায় গুলি করা বন্ধ করে। জানমালের নিরাপত্তা নিশ্চিতে, চিহ্নিত অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিতে 2004 সালের 26শে মার্চ সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, আনসার ও তৎকালীন বিডিআর, কোস্টগার্ড সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে গঠন করেন র্যাপিড অ্যাকশন টিম, যা পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব নামে পরিচিতি পায়। আমরা রাজনীতি করি তো দেশের মানুষের কল্যাণ করার জন্য। তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে চরম অবনতিতে থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর সহায়তায় অপারেশন ক্লিন হান্ট পরিচালনা করে জনজীবনে স্বস্তি নিশ্চিত করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
জীবদ্দশায় 5টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই জয়ী হন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 3বার সরকার গঠন করে প্রতিবারই দেশ ও জাতির উন্নয়নে নিজের ব্যতিক্রমী সিদ্ধান্তের স্বাক্ষর রেখে গেছেন অবিসংবাদিত এ নেতা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আজকে বেগম খালেদা জিয়ার চলে যাবার পর নানা খবরাখবর সংগ্রহ করছেন। এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রাকিব হোসেন, আমাদের সহকর্মী এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আনোয়ার হোসেন। আমরা দুজনের কাছেই পরপর যাব। প্রথমে রাকিব হোসেন, আপনার কাছ থেকে জানি সেখানকার সবশেষ খবর, যদিও প্রতি মুহূর্তে আপনি জানাচ্ছেন। এখন আপনার কাছে কি আপডেট আছে, নেতাকর্মীরা কি বলছেন তাদের নেতাকে নিয়ে? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরই কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা এখানে এসে দোয়া, তারপর তারা কোরআন তেলাওয়াতে অংশ এবং তারা শোক জানাচ্ছেন। সেই খবর কিন্তু আমি সকাল থেকে জানাচ্ছিলাম। এখনকার পরিস্থিতি যদি বলি, এখনও অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা বেগম জিয়ার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, যারা বেগম জিয়াকে ভালোবাসেন, তারা কিন্তু শোক জানাতে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক এক করে কিন্তু আসছেন। আমরা সকাল থেকে এটা লক্ষ্য করেছি এবং এখন কিন্তু নেতাকর্মীর সংখ্যা এবং সাধারণ যারা মানুষ রয়েছে তারা সবাই কিন্তু আসছেন। নেতাকর্মীরা যেটা জানাচ্ছেন যে তার এরকম একজন বেগম নেত্রীর যে চলে যাওয়া, সেটা আসলে রাজনৈতিক ক্ষেত্রে যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি দেশের জন্য আরও বেশি ক্ষতি, কারণ তার এই ক্ষতি পুষিয়ে নেওয়াটা আসলে সবসময় অসম্ভব। তারা বলছেন যে বিগত সময়ে বেগম খালেদা জিয়াকে বিগত সরকারের সময় বেগম খালেদা জিয়া যে নির্যাতন এবং যে হয়রানি, যে মানসিক নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, সেই নির্যাতনের থাকাকালীন সময় তিনি সম্পূর্ণ চিকিৎসা আসলে পাননি। চিকিৎসায় তখন ব্যাঘাত ঘটেছিল। তার পরবর্তী টাইমে তিনি যখন মুক্ত হয়ে চিকিৎসা নেন, সেই চিকিৎসা আসলে রিকভারি করতে পারেননি। মূলত আসলে তার যে অমানবিক নির্যাতন, সেই নির্যাতনকেও দায়ী করছেন এখানে নেতাকর্মীরা। তারা বলছেন তারা শোক জানাচ্ছেন সকাল থেকে, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। এখানে নেতাকর্মীদের অনেকেই রয়েছেন, আমরা দু একজন নেতাকর্মী সঙ্গে কথা বলবো। বেগম জিয়ার এই চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি এবং তার যে শোক জানাচ্ছেন, আসলে আপনারা এই যে আবেগের জায়গা, সেই জায়গাটা আসলে কি বলবো? আসলে আজকে দেশমাত্রা বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী ছিলেন, রাজপথে আমাদের আন্দোলন করা শিখিয়েছিলেন, আজ ওনার বিদায়ে আমরা খুবই কষ্ট পাইছি। আমরা চাই যে দেশনেত্রীর যে ইচ্ছা ছিল, মনোবল ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং শহীদ জিয়ার সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। আমরা ওনার হাত ধরে তারুণ্যের মাধ্যমে, তারুণ্যের অহংকার আমাদের ছাত্রদলের তারুণ্যের অহংকার, ওনার হাত ধরেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে এবং আমাদের বাংলাদেশকে বিনির্মাণে আমরা বিজয় ইনশাল্লাহ করব। এবং সেই সাথে কষ্টের সাথে জানাচ্ছি, নেত্রী নাই, এটা আমাদের জন্য খুবই খারাপ লাগতেছে। মনে হচ্ছে আমাদের দেশ এক ক্লান্তি লাগলে পরিবেশে চলে গেছে। আমরা চাই যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সারা জীবন অমর থাকুক, আমাদের মাঝেই যেন উনি থাকে। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু যেতে চাই যে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া, এটা আসলে রাষ্ট্রের জন্য যেমন অপূরণীয় ক্ষতি। আপনারা বলছেন যে তাকে আসলে শোক জানানোর যেহেতু বাসা নেই, শোকে কাতর। সকাল থেকে আমরা দেখছি যে আপনারা নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং তারা শোক জানাচ্ছেন। আপনাদের সেই স্মৃতিচারণের কথা যদি একটু বলেন। অবশ্যই আমাদের মা চলে গেছে, এখানে আর বলার কোনো ভাষা নেই। 18 কোটি মানুষের মা, শুধু আমার আপনার একজনের না। এই শোক আমরা কখনোই শেষ করতে পারবো না, কখনোই না। যেমনটা বলছিলেন যে এখানে যেসব নেতাকর্মী রয়েছেন, তারা বলছেন যে আসলে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এটা আসলে অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবেন না। এবং জনকল্যাণে যিনি কাজ করেছেন, যিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন, যিনি আপসহীন নেত্রী ছিলেন, সেই বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শের রাজনীতি, সেই রাজনীতি তার ছেলে তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা তারা করছেন। দেশের এই ক্রান্তিকালে তারা সেই প্রত্যাশা করছেন। এবং আমরা আরও একজন নেতা কর্মীর সঙ্গে কথা বলবো যে আসলে এই ক্রান্তি লগ্নে বেগম খালেদা জিয়ার যে চলে যাওয়া, সেই চলে যাওয়াতে
আসলে স্থবিত পুরা দেশ। এবং একই সঙ্গে এখানে যেসব নেতাকর্মী রয়েছেন তারা শোক জানাচ্ছেন, তারা শোকে কাতর। দেশবাসী যেরকম শোকে স্তব্ধ পুরো দেশ, এবং এখানে নেতাকর্মীরা সকাল থেকে ভিড় করেছেন, তারা দোয়া করছেন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়। এই ছিল নয়াপল্টন থেকে আমার কাছে সবশেষ। রাকিব হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। রাকিব হোসেন জানাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে। আমাদের আরেক সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হচ্ছেন এভারকেয়ার এই হাসপাতালে। আজকে ভোর 6টায় বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন। 33 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় আজ সকালে। সেখানে সকাল থেকেই আনোয়ার হোসেন আছেন। আনোয়ার, এই মুহূর্তে নেতাকর্মীরা সেখানেও ভিড় করছেন। আপনার কাছে কি নতুন কোনো তথ্য আছে কিনা? আমরা যত জানি যে সেখানেই তার মরদেহ রাখা হয়েছে। আগামীকাল জানাজার আগে মরদেহ সেখান থেকে নেওয়া হবে দক্ষিণ প্লাজায়। জুয়েল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানেই আসলে চিকিৎসাধীন ছিলেন এভারকেয়ার হাসপাতালে, অর্থাৎ প্রায় 40 দিন। আপনি যেটি বলছিলেন যে প্রায় 33 দিন তিনি আইসিইউতে ছিলেন। আর যেটি আসলে আনুষ্ঠানিকতা যেটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকেও যেটি বলা হচ্ছে সেই জায়গা থেকে, যে যদিও দুপুর 2টার কথা বলা হচ্ছে, যে সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে এভারকেয়ার হাসপাতাল থেকে সকালের দিকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহটি এখান থেকে বের করা হবে, এমন একটি তথ্য আছে। রাষ্ট্রীয়ভাবে তাকে একটি সম্মান দেয়া হবে দাফনের আগ মুহূর্তে, সেটিও একটি তথ্য নিশ্চয়ই আপনি জানেন। আর এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিএনপি নেতাকর্মী ছাড়াও এখানে যে একেবারেই বিভিন্ন একরকম যে জনতার যে ভিড়, সেটি আমরা সকাল থেকে আমরা দেখছি। একটা আবেগ, একটি শোকাবহ একটি বিষয় এখানে আমরা দেখছি, যে মানুষের মধ্যে আসলে বিএনপি নেত্রীকে নিয়ে যে অনুভূতির যে জায়গাটি, সেটি আসলে বলাই বাহুল্য। সেটি ঠিক যে একেবারেই ভাষা দিয়ে আসলে প্রকাশ করা সেটি আসলে মুশকিল। সেই জায়গাটি আমরা দেখেছি, একটা আহাজারি একটি অবস্থা আমরা দেখেছি, একটা শোকস্তব্ধ শোকবিবহল আসলে সারা দেশই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেটি আমরা দেখতে পাচ্ছি। তথ্য হচ্ছে যে যেহেতু আগামীকালই তার জানাজা দাফনের সময়সূচি সব কিছু নির্ধারণ হয়েছে, তো সেই জায়গা থেকে ঢাকামুখী মানুষের যে একটি ঢল, সেটি আমরা এরই মধ্যে তথ্য পেয়েছি। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় আসছেন, এমন একটি তথ্য আছে আমাদের কাছে। তো এখানে যে বিষয়গুলো বারবারই এখানে যারা আসছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে এসেছেন, তারা তাদের কথা বলেছেন, অভিব্যক্তি প্রকাশ করেছেন বিএনপি নেত্রীকে নিয়ে। আসলে গণতন্ত্রের জন্য তার যে অবদান বাংলাদেশের রাজনীতিতে, সেটি আসলে বারবার উচ্চারিত হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন মানুষের কাছে যে গণতন্ত্র উত্তরণে বাংলাদেশের এই স্বাধীনতার 54-55 বছরে এসে গণতন্ত্রের জন্য যিনি একেবারে বিরামহীন লড়াই করে গিয়েছেন গণতন্ত্র উত্তরণে, তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিভিন্ন একটা পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে তার যে খুব চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন অতিবাহিত করতে হয়েছে তাকে। আমরা যদি দেখি তার শেষের দিকেও যদি দেখি যে 2018 সালে যখন তিনি আসলে কারান্তরীণ হন 8 ফেব্রুয়ারি, তো তারপরেও আমরা দেখেছি যে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তাকে আসলে যেতে হয়েছে। একদিকে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, তার দল নিয়ে আমরা দেখেছি যে তাকে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে। তো জুয়েল, আসলে সর্বোপরি যদি বলি তাহলে বলতে হবে যে এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছেন, এবং তারা বলছেন যে তিনি আসলে অম্লান হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতিতে, অমর হয়ে থাকবেন, এমনটাই বলছেন। তার দেখানো যে পথ গণতন্ত্রের জন্য, সেই পথেই দেশ এগিয়ে যাবে, এমন একটা আশা প্রত্যাশা আছে সব মহলেই। অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন, থাকবেন অবশ্যই। আমরা এবার যাব জিয়া উদ্যানে, মানে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যান, যেখানে জিয়াউর রহমানের সমাধির আছে, এবং সেখানটাতেই তার কবরের ঠিক পাশেই বেগম খালেদা জিয়াকেও কালকে সমাহিত করা হবে। সেখানে প্রস্তুতি চলছে, সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এই মুহূর্তের খবর একটু জানাবেন, ভেতরের প্রস্তুতির কি অবস্থা? জুয়েল, আপনি জানেন যে আগামীকাল বাদ জোহর এখানে 2টার পরে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখানেই সমাহিত করা হবে। শেষ মুহূর্তে তার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের সাথে যুক্ত আছেন, ওনারা মাত্র ভিতর থেকে এসেছেন। একটু জানতে চাই, আপনারা ভিতরে কি দেখলেন? এখন আমরা দেখলাম প্রচুর সিকিউরিটি, আর সব পরিষ্কার হচ্ছে, মশার ওষুধ দিচ্ছে, প্লাস এই যে কবর খোঁড়ার যে ড্রিল মেশিন ওরা নিয়ে বসে আছে, কবর কতক্ষণের মধ্যে খোঁড়া আরম্ভ করবে মনে হয়।
আর আমরা আসছি উনি দেশের জন্য জীবন উৎসর্গ করছে, মানে কয়েকবারই বলছে উনি যে আমি দেশেই মরবো, চিকিৎসার জন্য আমি দেশেই চিকিৎসা করব, বিদেশে যাব না, এই দেশের মানুষের জন্য আমি জীবন উৎসর্গ করছে। ওনার মতো মানুষ হয় না। উনি দেশের জন্য অনেক অনেক অবদান আছে ওনার। মেয়েদের শিক্ষা ব্যবস্থা, দেশের উন্নয়নে ওনার অনেক অবদান। ওনার মুক্তিযোদ্ধার সময় যে কষ্ট করছে, জিয়াউর রহমান যে সময় যুদ্ধকালীন ছিল, উনি ওই সময় একটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। উনি জীবন অনেক যুদ্ধ পার করছে, দেশের অমঙ্গল হোক এমন কোনো কথা উনি বলেন নাই। উনি তো ভিতরে গিয়েছিলেন, ভিতরে কি পরিস্থিতি দেখলেন? ড্রিল মেশিন আসছে এবং কোথায় কবরটা দিচ্ছে? সে দুইজন লোক বসে আছে, ভিতরে যেতে দেয় না, নিরাপত্তার জন্য যাওয়া নিষেধ। হয়তো অনুমতি আসলে খনন কাজ শুরু করবে। ওখানে কারা কারা আছে এখন? আইনের লোক, পুলিশ আছে আর কি। কি প্রস্তুতি নিয়েছে? উপস্থিতি দুইজন বসে আছে ড্রিল মেশিন নিয়ে, হয়তো অনুমতি আসলে তারা খনন কাজ শুরু করবে। একটু আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন জায়গা থেকে আসছেন এবং আজকে যে এই খালেদা জিয়ার মৃত্যুর মধ্যে যে ক্ষতিটা হলো, এটা কিভাবে দেখছেন? আমরা গভীরভাবে শোকাহত। আমি আসছি হচ্ছে শাহবাগ থানা প্রেস ক্লাব ইউনিট থেকে। আমি সকাল 9টা শুনছি, শোনার পরে আসলে বাসায় আর থাকতে পারি নাই, এখানে চলে আসলাম। আর বেশি কিছু আমার বলার না, বলার মতো শক্তি আমাদের নাই। আমরা যারা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি, মানে শোনার পরে আসলে সহ্য করার মতো শক্তি আমাদের গায়ে নাই। আমি শোনার সাথে সাথে চলে আসছি এখানে। আগামীকালকে ওনাকে এখানে দাফন করা হবে, এজন্য আজকে একটু দেখতে আসলাম, ব্যাস। আপনি শুনছিলেন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন এবং যারা কয়েকজন নেতাকর্মী ভিতরে গিয়েছিলেন তারা দেখার জন্য, সেখানে ইতিমধ্যেই ড্রিল মেশিনের যারা কাজ করবেন তারা কিন্তু এসেছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যে তারা হয়তো কবর খুঁড়তে পারেন এমনটা আমরা জানিয়েছি। যদিও ভিতরে যাওয়ার জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু নেতাকর্মীরা এসে জিয়া উদ্যানের প্রবেশমুখে সহ অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছেন, ভিতরে যেতে পারছেন না। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন, পাশাপাশি গণমাধ্যম কর্মী সহ যারা ড্রোনে ভিতরের তথ্য নেওয়ার জন্য বা ফুটেজ নেওয়ার জন্য চেষ্টা করছিলেন, তাদেরকেও কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে, তাদেরকেও বারণ করা হয়েছে। এবং আপনি জানেন যে কালকে বাদজোহর বিএনপির পক্ষ থেকে এবং বিএনপি মহাসচিব বলেছেন সবাইকে শান্তশিষ্টভাবে এবং সব কিছু মেনে তার জানাজায় অংশ নেওয়ার জন্য, এবং জানাজার পরে বাদজোহর 2টার পরে জানাজা শেষ করে কিন্তু তাকে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এইখানেই তাকে শায়িত করা হবে। ইতিমধ্যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসছেন, আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছেন। আমরা দেখছি এখানে সেনাবাহিনীর সদস্যরাও প্রবেশ করছেন, তার যেখানে সমাহিত করা হবে তারাও কিন্তু আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং আমরাও দেখানোর চেষ্টা করব ভিতরে যে এই মুহূর্তে কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কিন্তু ভিতরে প্রবেশের চেষ্টা করছি। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ভিতরে যাচ্ছেন এবং সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু তিনি পরিদর্শনে এসেছেন এবং এখানে তিনি কিন্তু জানাবেন আসলে কী কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন। আমরা যদি আপনাদের ভিতরের চিত্রটা একটু এখন দেখাবো, এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো তার এই কবরের আনুষ্ঠানিক যে খোঁড়া, সেই খোঁড়াখড়ি কিন্তু শুরু হবে। ইতিমধ্যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাপ নেওয়া হয়েছে, যেখানে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কবর দেওয়া হয়েছে। ঠিক তার বাম পাশেই থাকবেন বর্তমান সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ সকাল 6টায় তিনি মারা গেছেন এবং আমরা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এখানেই কিন্তু আগামীকাল বাদ জোহর 2টার পরে তার জানাজা শেষে তাকে এখানে দাফন করা হবে। বাইরের কিন্তু তার এখানে ড্রিল মেশিনগুলো অপেক্ষা করছেন এবং এখানেই তার কবর খোঁড়া হবে, এখানে তাকে দাফন করা হবে। আমরা যেটা জানাচ্ছিলাম যে নিরাপত্তার যে বিষয় ছিল সেই নিরাপত্তার বিষয়টি পরিদর্শনের জন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন এবং তার সাথে অন্যান্য সদস্যরা এসেছেন এবং তিনি পর্যবেক্ষণ করছেন নিরাপত্তার বিষয়। যেহেতু কালকে দেশের সব গুরুত্বপূর্ণ এবং দলমত নির্বিশেষে সবাই এখানে আসবেন, বিভিন্ন উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দলমত নির্বিশেষে যদি বলা যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিরা কিন্তু কালকে তারা জানাজায় থাকবেন, কবরে এখানে আসবেন এবং তিনি যেহেতু ভিভিআইপি প্রোটোকলে ছিলেন সেই তার কারণে কিন্তু তাকে এবং আজকে প্রধান উপদেষ্টার ভাষণের পর কিন্তু বোঝা যাচ্ছে যে তাকে রাষ্ট্রীয়ভাবে এক মর্যাদায় কিন্তু তাকে দাফন করা হবে এবং সেই কারণে কিন্তু যেভাবে তিনি তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল যে আগামীকালকেও কিন্তু এভার কেয়ার থেকে পুরা এই সংসদ ভবন পর্যন্ত তাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আনা হবে এবং সেখান থেকে এখানেও কিন্তু এই জিয়া উদ্যানেও কিন্তু তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে আনা হবে এবং সেই নিরাপত্তা দায়িত্বতে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, এসএসএফ থাকবে, আমরা জানতে পেরেছি। এবং যার ফলশ্রুতিতে কিন্তু আজকে সকাল থেকেই এই জিয়া উদ্যানের ভিতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া। এবং এখানে আমরা দেখেছি যে সিসি ক্যামেরা সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে চারপাশে। আমরা চেষ্টা করবো একটু তার সঙ্গে কথা বলার, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা সেই বিষয়টি আমরা কথা বলার চেষ্টা করব। তিনি আসছেন, আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছে সামনেই। তিনি কিন্তু মাত্র সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে মাজার সেই মাজারটা কিন্তু পরিদর্শন করে এসেছেন এবং আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি, তিনি কথা বলবেন এখানেই। এখন আমরা তার সঙ্গে আমরা একটু কথা বলবো। কাজে আসছে, সবাই কাজে আসছে, একটু সাইড দাও। আরে স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও কথা বলেন নাই, তিনি কিন্তু ডিঙিয়ে চলে গেছেন, গণমাধ্যমকে করে চলে গেছেন। কোনো ধরনের প্রশ্ন বা কোনো উত্তর দিতে